করতেছে আওয়ামী লীগ একটা বড় দল, কোনোভাবেই আওয়ামী লীগ বড় দল নয়, কিন্তু ষড়যন্ত্রের দিক থেকে তারা কিন্তু পরিপক্ক, চক্রান্তের দিক থেকে পরিপক্ক। গত 15টা বছর এই ষড়যন্ত্র করে চক্রান্ত করে তারা কিন্তু ক্ষমতায় টিকেছিল, জনগণের মালিকানা কেড়ে নিয়েছিল ষড়যন্ত্র চক্রান্ত করে। তখন তো তাদের কোনো আইনের প্রয়োজন হয়নি। আপনি সেটার সাথে যদি বিএনপিকে মেলান তাহলে কিন্তু হবে না। আওয়ামী লীগ আছে গণহত্যাকারী দল, গণধিকৃত দল, আপনার দুর্নীতিবাজ দল, লুটেরা দল। এই দলের অস্তিত্ব কোনো জায়গাতেই নাই। যদি তাই থাকতো শেখ হাসিনা এইভাবে পালিয়ে যেত না। শেখ হাসিনা বলতে পারতেন, আপনি জানেন বাংলাদেশে মানে একমাত্র শেখ হাসিনা সরকার প্রধান, একমাত্র সরকার প্রধান যিনি তার ক্ষমতার শেষে দেশে থাকতে পারেন না। তিনি স্বইচ্ছায় পালিয়ে গেছেন। কোথায় পালিয়ে গেছেন? তার প্রভুর দেশে। সেখানে আসতেই তার, সেখানে প্রভুর দেশে পালিয়ে গেছেন। কি জন্য পালিয়ে গেছেন? ইনি এই জন্যই পালিয়ে গেছেন, বাংলাদেশে এত অপকর্ম করেছে, এত গণতন্ত্র হত্যা করেছে, গণহত্যা করেছে, তার সমগ্র শরীরে আপনার মানুষের রক্তের দাগ। সেই রক্তের দাগ নিয়ে তিনি বাংলাদেশে থাকার মতো সাহস পান নাই। তিনি বলতে পারেন নাই যে আমার যা হয় হবে, হ্যাঁ আমাকে তোমরা গ্রেফতার করো, আমি দেশ ছেড়ে যাব না। এই কথাটা বলতে পারেন না, কিন্তু এই কথাটা পতিত স্বৈরাচার এরশাদ কিন্তু বলেছিলেন। এরশাদও যে সামরিক শাসক ছিলেন, নিকৃষ্ট স্বৈরাচার, তিনিও পতনের পরে কিন্তু জেল বরণ করে দিয়ে গেছিলেন, জেল বরণ করেছিলেন, পালিয়ে যান নাই। আপনার শেখ হাসিনা কিন্তু পালিয়ে গেছে। তো সেই কারণে বাংলাদেশে তার দলকে বড় দল বলার কোন সুযোগ নেই। দ্বিতীয়ত, কেন আপনি বলছেন কোন আইনে তাকে সমাবেশ করতে বাধা দিবেন? আপনি ওই যে বলছি, এটা গণবিপ্লবের মধ্য দিয়ে ওই সরকারের ওই দলের পতন হয়েছে। দ্বিতীয়ত, এরা গণহত্যাকারী। এরা যদি নামে সমাবেশ করে, আপনার রক্তের দাগ কিন্তু এখনো শুকায় নাই, লাশের গন্ধ কিন্তু এখনো যায় নাই। আপনার ভাই, আমার বোন, আরেকজনের প্রতিবেশী, আরেকজনের বন্ধু মারা গেছে। এইসব পরিবারের কান্নার আহাজারি এটা নিশ্চয়ই আপনার কানেও নিশ্চয়ই পৌঁছে, তাই না? এরা যখন নামতে যাবে তখন মানুষ যেভাবে যদি সেই প্রতিহিংসা বশত হোক বা যেভাবে হোক তাদের উপর যদি হামলে পড়ে, আক্রমণ করে, আরেকটা ব্লাডশেড হবে, আর কত লাশ পড়বে, কত বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সেটা কি আপনি চান? আমি চাই। আপনার এই আওয়ামী লীগের কি সেই রাজনীতি করার অধিকার আছে? এই আওয়ামী লীগের তো অপরাধ, কিন্তু আওয়ামী লীগকে সেজন্য নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে। মানে যদি নিষিদ্ধ করা হয় তাহলে এটি খুব যৌক্তিকভাবেই বলা যায় যে নিষিদ্ধ একটা সংগঠন, তার সমাবেশ করার অধিকার থাকবে না। কিন্তু তখন যাকে নিষিদ্ধ করার যে প্রশ্ন আসছে তখন আপনারা আপত্তি জানাচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আমরা আপত্তি জানিয়েছি। আমরা বলেছি, শুনেন, আমরা রাজনৈতিক দল, আমরা নিষিদ্ধ করার কে? আমরা তো আইন থাকতে হবে, আইনের মধ্যে জনগণ তাদের রাজনীতি গ্রহণ করবে কি করবে না জনগণই বিচার করবে। নির্বাহী আদেশ, আমি বলি, নির্বাহী আদেশে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল। কয়দিন লাগলো তার জামাত ইসলাম আবার ফিরে আসতে, ওই নির্বাহী আদেশ প্রত্যাহার করতে কয়দিন লাগলো? তো সে কারণে আমি বলছি যে এখানে আমার আপনার নির্বাহী আদেশে নিষিদ্ধ না করে অবশ্যই সেটা আইনগত ভাবেই সেটা সমাধান হওয়া উচিত। এই আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা হয়েছে, এই আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না। আপনি বলছেন আবার সে আইনের কথা বলছেন, যে আইনের মারপেটটা ফেলে এই বিপ্লবকে কিন্তু বিবেচনা করা যাবে না। এটা তো নিছক, আমি আগেই বলছি, গণবিপ্লব। আপনি বলছিলেন যে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল নির্বাহী আদেশে, তারা ফিরে এসেছে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ ৭১-এর গণহত্যার সাথে সম্পৃক্ততার অভিযোগ, তারা যদি ফিরতে পারে, আওয়ামী লীগ ২৪-এর গণহত্যার অভিযোগ, তারা ফিরতে পারবে না, এই বিষয়টা কি বলা যায়? আপনি শুনেন, ৭১-এর মানে যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার অভিযোগ জামাত ইসলামের বিরুদ্ধে, সেটাও আইনগতভাবেই সমাধান হওয়া উচিত। আমি যুদ্ধ অপরাধীদের বিচার চাই, সেটা আন্তর্জাতিক মানদণ্ডে হতে হবে এবং সেটা আইনের মধ্যে হতে হবে, কোন নির্বাহী আদেশের মধ্যে দিয়ে এটা হওয়া উচিত না বলে আমি মনে করি। জি, সেটাই। তাহলে কোনো আইনের মাধ্যমে না হয়ে সেখানে, আমি এই জন্যই জিজ্ঞাসা করছিলাম কোন আইনে তাহলে তাদেরকে আটকানো হচ্ছে। তাহলে সেখানে আমি শুনেছি, আমরা শুনেছি আইন পরিবর্তনের একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। জি, এই যে আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন, সেখানে নাকি একটা আমরা শুনতে পাচ্ছি, সেটা যদি হয় তাহলে সেটা আপনার নিশ্চয়ই সেখানে ক্লিয়ার হয়ে যাবে। জি, নিশ্চয়ই। মানে সেটা অবশ্যই থাকা উচিত। সেটাই, আইন হবার আগে কিসে আটকায়? এই আইন না থাকার কারণে রাজনৈতিক দলগুলো, এই আইন না থাকার কারণে রাজনৈতিক দলগুলো কিন্তু
ফ্যাসিস্ট হওয়ার ক্ষেত্রে বা স্বৈরাচার হওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করে। জি, আপনি অবশ্যই তাদেরকে একটা আইনের মধ্যে রাখতে হবে। আপনি বলছিলেন যে 31 দফা সেই আপনাদের সংস্কারের রূপরেখা, আপনারা তো রূপরেখা দিয়েইছেন, সেই সংস্কারের রূপরেখাটা তো এখনো আছে, আপনারা সেটি নিয়ে কাজ করছেন, বলছেন সেটির কথা। এখন তাহলে এত কিছু যে হচ্ছে সংস্কারের জন্য, আপনাদের সেই রূপরেখাটা কি খুব গ্রহণ করা হচ্ছে না বা আমলে নেওয়া হচ্ছে না? আপনারা, কারণ আমরা যখন দেখেছিলাম, যখন আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা আন্দোলনরত ছিলেন এবং 31 দফা সংস্কার রূপরেখাটা করলেন, তখন আওয়ামী লীগ বা তাদের জোট ছাড়া বাকি যেই রাজনৈতিক দলগুলো ছিল, বেশিরভাগ রাজনৈতিক দলই সেই মানে একটা ঐকমতে ছিল এই 31 দফার বিষয়। তাহলে তো একটা ঐকমত্য মোটামুটি প্রতিষ্ঠিত আছেই, তাহলে আসলে আর কিসের সংস্কারের কথা এই সরকার? আপনারা তো সরকারকে আবার সমর্থন করতে চাচ্ছেন, আস্থা রাখতে চাচ্ছেন তাদের সংস্কারের প্রতি। আপনারা কি দেখছেন, কি করবে এই সংস্কার? না না, সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। আমি আজকে যেটা সংস্কার করছি, আগামী 10 বছর পরে সেটার গ্রহণযোগ্যতা নাও থাকতে পারে, সেটারও সংস্কার করার প্রয়োজন হতে পারে, তাই না? এটা সংস্কার কিন্তু চলমান প্রক্রিয়া। আমি 3 মাসে সব করে ফেলবো তা কিন্তু না, সংস্কারকে চালু রাখতে হবে। আপনি যথার্থই বলেছেন যে আমরা যে 31 দফা প্রণয়ন করেছি, তার আগে বিএনপি 27 দফা ছিল, তার আগে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ছিল, তার আগে বিএনপির ভীষণ চলতি কার্যক্রম ছিল। এগুলি তো বিএনপির ধাপে ধাপে দিয়ে আসছে এবং সেগুলি এই রাষ্ট্র কাঠামো মেরামত করার জন্য কিন্তু এই সংস্কার প্রস্তাবগুলো দিয়েছে। সর্বশেষ 31 দফা। তারপরে আমাদের নেতা তারেক রহমান বলেছেন, এই যে ছাত্র গণবিপ্লবের মধ্য দিয়ে আরো যদি মানুষের আকাঙ্ক্ষা থাকে, প্রত্যাশা থাকে, সেটাও কিন্তু আমরা সংস্কারে সন্নিবিষ্ট করব। সেটারও কাজ কিন্তু চলছে। আপনারা জানেন 2 দিন আগেই এটা নিয়ে একটা আমাদের আন্তর্জাতিক সেমিনার হয়ে গেল। আমাদের নেতা কর্মীরা সারা বাংলাদেশে চষে বেড়াচ্ছে কেমন রাজনীতি জনগণ চায়, কেমন পরিবর্তন জনগণ চায়, সেটা আপনার দেখার জন্য, শোনার জন্য। আমাদের ছাত্র সংগঠন, আমাদের স্বেচ্ছাসেবক সংগঠন, আমাদের যুব সংগঠন, আমাদের শ্রমিক সংগঠন, আমাদের কৃষক সংগঠন এবং বিএনপি নিজেও আমরা কিন্তু বিভিন্ন কর্মসূচির মধ্যে যাচ্ছি। সাথে সাথে একটা কর্মসূচি আমাদের থাকছে জনগণের সাথে সংযোগ, জনগণের সেই আকাঙ্ক্ষা। ছাত্র দলের নেতারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে, সাধারণ ছাত্রছাত্রীদের মতামত দিচ্ছে, যুব দলের নেতারা বাজারে যাচ্ছে, হাতে ঘাটে ঘুরতেছে, সেখানে তাদের জনসংখ্যা বা জনমত যাচাইয়ের চেষ্টা করছেন। জি, আমি জনাব ইমরান সালিম প্রিন্স একটু শেষের দিকে চলে আসছি, আবারও একটু আরেকটা বিশ্লেষণের দিকে যাই যে আবারও আমি মানে একটু ফলো করছিলাম যে আপনাদের সামনে আপনাদের কি কি করছেন এবং সেগুলো নিয়ে কেমন বিশ্লেষণ হচ্ছে, যেগুলো বেশ জনগণের কাছে পৌঁছাচ্ছে যে বিশ্লেষণগুলো। সেখান থেকে আবারও পিনাকি ভট্টাচার্য তিনি একটি বিশ্লেষণ বলছেন যে আওয়ামী লীগেরকে পুনর্বাসনে বিএনপি কি কোনোভাবে কাজ করছে কিনা সেই জায়গাটিতে কথা বলছেন এবং বলছেন যে ডক্টর হাসান মাহমুদ সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, তিনি তার যে বক্তব্য যে বিএনপির সাথে একসাথে কাজ করতে চায় আওয়ামী লীগ গণতন্ত্রকে পুনরুদ্ধারে, আওয়ামী লীগ নিষিদ্ধে বিএনপির বিরোধিতা, ছাত্রদলের মিছিলে চিহ্নিত ছাত্রলীগ নেতাদের উপস্থিতি, এই বিষয়গুলোকে উল্লেখ করে তিনি বলছেন ছবিটা দেখাচ্ছেন যে চিহ্নিত ছাত্রলীগ নেতারা সেখানে যুক্ত আছেন এবং তিনি যেটি বলছেন আপনি একবারই বলেন তিনি যেটি বলছেন যে জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল বিরোধী দল হিসেবে, এখন বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে এবং তিনি তিনি সিনিয়র নেতাদের, নীতি নির্ধারকদের সাথে কথা বলেছেন বিএনপির, তাদেরকে তিনি বলছেন যে শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতায় না, বিরোধী দলে কে যাবে সেটাও বিএনপিকে ঠিক করতে হবে। আপনি ওই বিষয়গুলো নিয়ে বলবেন এবং এটিও একটু প্রশ্ন করতে চাই, বিরোধী দলে কারা যাবে আপনারা কেমন ঠিক করছেন বা আপনারা কাদের চাইছেন? বিরোধী দলে কে যাবে এটা বিএনপি নির্ধারণ করবে না, এটা জনগণই নির্ধারণ করবে। বিএনপি আওয়ামী লীগের মতো ওই বিরোধী দল কে থাকবে সেটাও ঠিক করবে না, আওয়ামী লীগ যেরকম সরকারে কারা থাকবে সেটাও ঠিক করছে, সেটা বিএনপি করবে না। বিএনপি সেই দামি মার্কা রাজনীতি করে না, জনগণের রাজনীতি করে। জনগণই ঠিক করবে কে সরকারে থাকবে, কে বিরোধী দলে থাকবে, জনগণই ঠিক করবে। এটা ওনারা এসব কথা কেন বলেন আমার জানা নেই। দ্বিতীয় কথা হচ্ছে বিএনপি নীতি নির্ধারকদের সাথে কার সাথে ওনার কথা হয়েছে আমার জানা নেই। আমরা এই ব্যাপারে একেবারেই জনগণের উপর নির্ভরশীল। আর আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা জিয়াউর রহমানকে বলা হচ্ছে। আপনি দেখেন আওয়ামী লীগ স্বাধীনতা পরবর্তীকালে গণতন্ত্রকে হত্যা করে তারা একদলীয় বাকশাল কায়েম করেছিল, যে কারণে আপনার কিন্তু 75-এর বিয়োগান্তক ঘটনা ঘটেছে। 75 পরে যে আপনার দেশে বিপ্লব, সিপাহী জনতার বিপ্লব হলো, জিয়াউর রহমানের উপরে আপনার শাসন ক্ষমতা আসলো, তিনি যে বাংলাদেশে গণতন্ত্রের উত্তোলন ঘটালেন এবং তিনি বহুদলীয় গণতন্ত্র দিলেন, সেই বহুদলীয় গণতন্ত্রের হাত ধরেই কিন্তু আওয়ামী লীগ রাজনীতিতে এসছে, যদিও আওয়ামী লীগ তা স্বীকার করে না। সেখানে শেখ হাসিনাকে
বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জিয়াউর রহমান অবদান রেখেছিলেন। তিনি চেয়েছিলেন এখানে ইনক্লুসিভ একটা রাষ্ট্র গঠন করার জন্য, সরকার এখানে সব রাজনৈতিক দল থাকবে, কিন্তু আওয়ামী লীগ সেটার মাঝে যা বুঝে নাই, যে আওয়ামী লীগ সেটার আপনার সেই উদারতাকে দুর্বলতা ভেবেছিল। এটা করে তারা নিজেরা আবার এখন যেটা হলো ফ্যাসিজম কায়েম করেছে। এখন এখন বর্তমান যে প্রেক্ষাপটে এটার সাথে জিয়া রহমানের যদি আপনার এটা মিলাতে চান বা সেই সময়টাকে যদি পিনাকি বাবু মিলাতে চান তাহলে সঠিক নয়। আমরা বলেছি জনগণ আওয়ামী লীগের কবর আওয়ামী লীগের রচনা করেছে, তো সেখানে জনগণ ঠিক করবে। আমরা কখনোই আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব স্পষ্ট। নেই না, আপনার তার মানে আওয়ামী লীগের সাথে কোনো সমঝোতা বা কিছু চলছে না। গণহত্যাকারী দল।